আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত চাইবে না বিএনপি এই তিন দল নিয়ে দেশে চলছে তীব্র রাজনৈতিক আলোচনা। কে কার পক্ষে কে বিপক্ষে আজ আমরা শুনবো এই তিন দলকে নিয়ে কি বললেন আলোচিত বক্তার জন্য তার হাবিব। পুরো ভিডিওটা মিস করলেই আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করা যাক। বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, জমিয়তুল উলামা ইসলাম সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভিন্ন দাবি নিয়ে আজকে যে অনৈক্য দেখা যাচ্ছে, সে অনৈক্য আমরা চাই না। আমরা একটি বিষয় ঐক্যবদ্ধ থাকতে চাই, আমি ফ্যাসিবাদের বিচার বাংলার মাটিতে হইতেই হবে। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন চাবেন, ভালো কথা। পিআর পদ্ধতিতে আমরা পড়ান, আমরা একটু বুঝাবো, কিন্তু পিআর পদ্ধতিতে এখনই কেন আসেন না? অতীতে যেভাবে নির্বাচন হইতে এইভাবে নির্বাচনটা কইরা আমরা সংসদে যাইয়া তারপরে সেখানে আমার হাতে তো লাঠি আছে, অসুবিধা আছে? আমরা সেখানে যাই। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কেউ হয়েছে এনজিও, কেউ হয়েছে আমলা, এক একটা সময় এক এক সময় কি কথাবার্তা বলে, এগুলি রাজনৈতিক দুই ঘুষের কোনো জ্ঞান নাই। কয়েকদিন আগে একটা কোর্ট থেকে যেন হঠাৎ করে নাসিল হয়ে গেল, আগে কিন্তু এর নাম গন্ধ কোনোদিন শুনি নাই। এই যে আয়সা কি নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা, নাম হইল শারমিন মুর্শিদ। সে আইসে বক্তৃতা দিল কবি মাদ্রাসা নাকি সেখানে ছোট ছোট ছেলেদের সঙ্গে যৌনতা করা হয়, সেখানে সব বলৎকারের পিচ্ছা সে উঠে দিল। কবি মাদ্রাসার বিরুদ্ধে, কবি মাদ্রাসাকে তল্লাশি করা হবে, এই সমস্ত কথাবার্তা বলতে পারে ওই সমস্ত লোকরাই যারা গত 15 বৎসর আন্দোলনের ময়দানে ছিল না, যারা রাজপথে ছিল না, রাজপথে যাদের কোনো ত্যাগ নাই, জেল জুলুমুক্ত যারা বুক করে নাই, তাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাজ হলো একটি নির্ভরযোগ্য নির্বাচন উপহার দেওয়া। নির্বাচন উপহার দিয়ে আপনারা যান, সংসদে বসে আমরা দেখবো পিআর হবে না কি হবে। অন্তত এই বছর সামনের নির্বাচনটা আমাদেরকে করতে দেন। এই সমস্ত দাবি টেবি উঠায় খামাকা অনেকের সৃষ্টি করেন না, বাংলাদেশের নির্বাচন থেকে পিছিয়ে দিয়েন না। নির্বাচন সামনে, আমরা যেই তারিখ মোটামুটি শুনতেছি আগামী ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে, এর ভিতরে নির্বাচনটা দিয়ে দেন, আমরা সংসদে যাই যাবতীয় সবকিছু সেখানে ফয়সালা করব। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, গত নির্বাচন হয়েছিল 2023 নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কোন রাজনৈতিক দল যায় নাই, ঠিক কিনা বলেন? 18তে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, বড় দল, আমরাও সিদ্ধান্ত নিয়েছি, সকলে মিলে আমরা নির্বাচনে গিয়েছিলাম। ওই নির্বাচনটা হয়েছিল সকলের ঐক্যবদ্ধ, কথা কয় না, সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছিলাম। কিন্তু আওয়ামী দুঃশাসন আমাদের মাথার উপরে চেপে বসে আমাদেরকে সেন্টারেই যাইতে দেয় নাই। তারা সেন্টার দখল করেছে, ব্যালট পেপারে সিল মেরেছে, দিনের ভোট রাতে করেছে, কথা কয় না, দিনের ভোট রাতে করেছে, ঠিক না ঠিক? সেন্টারে ভোটারদেরকে যাইতে দেয় নাই, কুত্তা ঘুমাইছে, ঠিক কিনা বলেন? এইভাবে না হইলে আপনারা বলেন তো, আপনাদের এলাকায় ফাঁস করছিল কে যদি ভোট হইতো? যে শামীম ওসমান সাহেব এত বড় বাহাদুরি দেখাইতেন আর কথাই বলতেন খেলা হবে, তিনি কিন্তু মুফতি মুনীর সাহেবের হাতে ধরাশায়ী হয়েছিল। যদি সেন্টার দখল না করত, জনগণকে ঠিক মতন ভর্তি দিত, তাইলে মুফতি মুনীর সাহেব এখানে বিপুল ভোটে পাস করতেন। তাইলে শামীম ওসমানের মতো একজন সন্ত্রাসী ব্যক্তির সাথে মুফতি মুনীর হোসেন কাসিম সাহেব যেখানে লড়ছেন, সামনে নির্বাচন হইলে উনি আসবেন না আরেকজন? সবাই কয় যে নারায়ণগঞ্জবাসী রক্ত দিয়েছে, মাদারীনগর থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ, মেন রোডে, শহরে বন্দরে রক্ত ঝরেছে। আপনারা ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য নারায়ণগঞ্জের 4টি আসনে একটা আমরা মনির হোসেন কাসিমকে দিয়েছে। সামনে আমার বন্ধুগণ, আপনারা এই এলাকায় হয়তো আপনারা দেখেন নাই, আপনাদেরকে
আপনাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। আমি মুফতি ফজলুল হক আমিনী সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার থেকে ওনাকে আমরা সেখানে এমপি বানিয়েছিলাম। উনি 5 বছরে যে উন্নয়ন করেছে, বাংলাদেশে গত 50 বছরে এত উন্নয়ন হয় নাই। মুফতি মুনির সাহেবকে এমপি বানিয়ে দেখেন, দিন ইসলামের কাজ হবে। আমরা বাহিরে স্লোগান দিয়েছি, শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলেছি, মুফতি মুনির সাহেব এমপি হলে ইসলামের বিরুদ্ধে একটু শব্দ কেউ করলে সংসদে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করবেন। সুতরাং মুফতি মুনির সাহেবের মতো একজন যোগ্য ব্যক্তি আপনাদের এলাকার থেকে এমপি হলে ভালো হবে না খারাপ হবে? উলামায়ে কেরাম সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। আপনারা যার ভুক্তভোগী, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে এক রাত্রে। আজকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম কত বেওয়ারিশ লাশ দাফন করেছেন, ট্রাকে করে লাশ কোথাও সরানো হয়েছে আলামতকে মুছে ফেলার জন্যে। সূর্য ওঠার আগে শাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে। আজকে মিডিয়া প্রকাশ করছেন কিভাবে লাশগুলোকে নদীতে ফেলানো হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। ওই সময় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, মাদানীনগর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছিল। কিন্তু একটা জিনিস আপনাদের জানা আছে, 15 বছর কিন্তু আমরা খেলার মাঠে ছিলাম। যারা আমাদেরকে বারবার বলছেন খেলা হবে, তাদেরকে দেখেছি তারা মাঠে নাই, পুলিশ আমাদের বিরুদ্ধে লড়াই দিয়েছেন। তারা মাঠে ময়দানে তারা খেলতে আসেন নাই, এই দেশের প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনের অস্ত্র আমাদের জন্য তারা ব্যবহার করেছেন। আজকে তারা কোথায়? কথায় বলতেন পালাবো না, এখন গেলেন কোথায়? ইতিহাসের পাতায় অনেক প্রথম সরকারের পতন পড়েছি, মিডিয়াতে অনেক সরকারের পতন দেখেছি। শ্রীলঙ্কার সরকারের পতন হয়েছে, পাকিস্তান সরকারের পতন হয়েছে, মালয়েশিয়া সরকারের পতন হয়েছে, বিভিন্ন দেশে সরকারের পতন হয়েছে। আমার দেশেও অনেক সরকার 54 বছরে অনেকের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার বেশিরভাগ সরকারের পতনের মতো এমন পতন পৃথিবীর কেউ দেখে না। যতগুলি এমপি ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, একটাও নাই। তৃণমূল পর্যায়ের যতগুলি কর্মী ছিল, একটাও নাই। এমনকি কোনো মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে, হিটাও নাই, সেটাও নাই। পেছনের দরজা দিয়ে সব বাধ্য। আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আন্দোলনের মাধ্যমে এই সরকারের প্রথম ঘন্টা আমরা বাজিয়েছি। 2013 সালের রক্ত না হলে 24-এর বিপ্লব করত না। শাপলা চত্বর যদি আমরা রক্ত না দিতাম, 24-এর বিপ্লব ঘটানো যেত না। শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা সেই বিপ্লব ঘটাইবার সূচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বাইতুল্লাহ শরীফ যখন ভেঙে দেওয়ার জন্য আসছেন আব্রাহা বাদশাহ, আল্লাহ পাক তখন আব্দুল মুত্তালিবকে কাজে লাগান নাই, কুরাইশদের বংশের মানুষদেরকে কাজে লাগান নাই, মক্কাবাসীকে আল্লাহ পাক কাজে লাগান নাই। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সেই ঘরকে রক্ষা করবেন আবাবিল পাখির মাধ্যমে। আমাদের বাংলাদেশেও যখন 15 বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার চালাইছে, দেশে যখন লুটপাট করেছে, গুম হত্যা যখন করেছে, ধর্ষণ করেছে, দেশটা যখন তলাবিহীন জড়িতে পরিণত করেছে, দেশের মাজলুম মানুষগুলি মক্কা মদিনা সফর করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছেন, জেলখানাকে চোখের পানিতে ভাসায় দিয়েছেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, আমি আবাবিলের মাধ্যমে সরকারের পতন ঘটায় দেব। ওই সিদ্ধান্ত আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে, মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। স্কুল কলেজের ছাত্র আন্দোলন করেছেন, কোঠার আন্দোলন। কিসের আন্দোলন? কোঠার আন্দোলন। মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার দরকার তো কোনো কোঠার দরকার নাই, কারণ আমরা চাকরি নিই না।
আমরা যখন সরকারি চাকরি নেই না, আমাদের কোঠার দরকার নাই, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নেমে যখন রক্ত দেওয়া শুরু করেছেন, তাদের বুক যখন গুলির মাধ্যমে যাত্রা করতে শুরু করেছেন, একজন কওমি মাদ্রাসার ছাত্র ঘরে বসে থাকে নাই। কোঠার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, কোঠা পদ্ধতির বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, সে আন্দোলনে তাদের কাঁধে কাঁধ মিলায়া আমাদেরও শতাধিক ছাত্র জীবন দিয়েছে। আজকে অনেকে পঙ্গু অবস্থায় আছেন, রক্ত আমরা দিয়েছি, আন্দোলন সংগ্রামে আমরা পাশে ছিলাম। ওই সময় একটা সীসাডালা প্রাচীরের মতো একটা ঐক্য গড়ে উঠছিল। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি সহ, জামাত সহ, জমিয়তুল উলামা ইসলাম সহ এদেশের যত প্রকারের